জুলাই মাসের শেষ শুক্রবারের সন্ধ্যায় বিক্রম সিং বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের একটি কনফারেন্স সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছিল। তার মন এখনও কন্ট্রাক্টের সংখ্যা এবং শহরের পূর্ব অংশে জমির বিস্তারে জড়িয়েছিল। কোরিয়াই বিনিয়োগকারীদের সাথে মিটিং সবেমাত্র সফলভাবে শেষ হয়েছে। সবকিছু তার গণনা অনুসারে চলছিল। বাইরে রাস্তায় লোকজনের ভিড় ছিল, গাড়ির শব্দ ছিল এবং তিনি শুধু যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে চান। এসি চালু করা, ফাইন্যান্সিয়াল নিউজ লাগানো এবং শান্তিতে রাতের খাবার খাওয়া চান। কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি হঠাৎ থেমে গেল। রাস্তার ধারে একটি বন্ধ হয়ে যাওয়া ঢাবার ছোট ছাদের নিচে এক মা মেয়ে একে অপরের সাথে জড়িয়ে বসেছিল। প্রায় ৩০ বছরের সেই যুবতী সাদা পুরনো কাপড় পরেছিল, পায়ে একটি পুরনো চপ্পল ছিল। তার পাশে একটি ছোট মেয়ে ছিল যার চুল জোড়ায় বাঁধা ছিল, ফ্রকের ওপর দাগ ছিল এবং তার দুই হাতে ঠান্ডা হয়ে যাওয়া পুরি ভাজির একটি প্যাকেট ছিল। মুম্বাইয়ের মতো বড় শহরে এটা কোনো সাধারণ দৃশ্য ছিল না, ছিল অদ্ভুত দৃশ্য না। কিন্তু কিছু এমন ছিল যা বিক্রমকেদের চোখ সরাতে দেয়নি। সেই মহিলা তার মাথা ঝুঁকিয়ে রেখেছিল, কিন্তু তার মুখ তার মেয়ের দিকে ঝুঁকেছিল, যা দেখে তিনি থমকে গেল। কিছু খুব চেনা চেনা মনে হল, একটা অনুভূতি যা ধুলোয় ভরা স্মৃতির গভীরতা থেকে হঠাৎ জেগে উঠল। সেই চোখগুলো, সেই বসার অন্দাজ, যেভাবে সেই মহিলা তার মেয়ের জন্য পুরীর ছোট ছোট টুকরো ভাঙছিল এবং তারপর ধীরে ধীরে খাওয়ার জন্য তার হাতকে ধীরে ছুঁয়েছিল। এটা সব কোনো এমন ব্যক্তির মতো ছিল যাকে তিনি কখনো চিনতেন না, বরং যার সাথে তিনি কখনো প্রেম করতেন। হাওয়ার একটা হালকা ঝোড়নল এবং তার লম্বা চুল একদিকে সরে গেল, যার ফলে তার কানের কাছে একটা ছোট নিশান দেখা গেল। বিক্রমের হৃদয় বসে গেল। মীরা, এই নাম কোনো ভেজা কালির ওপর জলের ফোঁটা পড়ার মতো তার স্মৃতি থেকে উঠে এলো। মীরা, সেই মেয়ে যা কখনো তার পুরো যৌবন ছিল, আজ রাস্তার মাঝখানে অসহায় বসেছিল। না কোনো চাদর, না কোনো ছাতা, শুধু হাঁটু পর্যন্ত কাটা একটা বাঁ পা যা তার ঢিলেঢালা স্কার্টের নিচ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না। না কোনো বেশাখী, না কোনো হুইলচেয়ার, শুধু ঠান্ডা পাথরের মেঝে এবং নীরবতা। বিক্রম তুরন্ত এগিয়ে গেল। না, তিনি কয়েক সেকেন্ডের জন্য সেই ভিড়ভাড় শহরের মাঝখানে ঝড়ের মতো দাঁড়িয়ে রইল, যাকে তিনি কখনো ভাবতেন যে তার মুঠোয়। তার চারপাশে সব কিছু যেন থেমে গেল। 10 বছরেরও আগে তিনি নিজেই ছিল যারা তাকে সেই সময় ছেড়ে দিয়েছিল, যখন তার কেরিয়ারের রাস্তা খোলা শুরু হয়েছিল। যখন বিনিয়োগকারীদের সাথে পার্টিতে রাস্তার ধারে ঢাবায় খাওয়ার জায়গা নিয়ে নেয়, তখন তাদের মনে হতে লাগল যে মীরা আর তার যোগ্য নেই। তিনি এখনও একটা সরল সাদা ভোলা ভালো ভবিষ্যতের শিক্ষিকা ছিল, এবং তিনি সেই লোকদের সাথে উঠতে বসতে লাগল যা শুধু একটা ফোন কল করে মন্ত্রীর সাথে মিলনের সময় নির্ধারণ করতে পারে। এই দূরত্ব তাদের প্রত্যেক সন্ধ্যায় ভারী পড়তে লাগল। অন্তহীন বিতর্ক, শেষ মিনিটে বাতিল হওয়া মিলন, কারণ কোনো গ্রাহকের সাথে মিলতে হবে। তারপর একদিন তিনি তাদের পুরনো ভাড়া কক্ষে টেবিলে একটা কাগজের টুকরো ছেড়ে দিয়েছিল। আমি যাচ্ছি। আমি সেই দুনিয়ায় দখল দিতে চাই না যা আমি আর বুঝতে পারি না। তিনি পড়ে কোনো প্রতিক্রিয়া দেননি, শুধু তাকে ভাঁজ করে ড্রয়ারে রাখল, দরজা বন্ধ করল এবং ব্যাংকের নির্দেশকের সাথে মিটিংয়ের জন্য চলে গেল। সেই সময় তিনি নিজেকে বলল, তিনি প্রথমে গিয়েছিল আমার কোনো ঋণ নেই, কিন্তু আজ মুম্বাইয়ের ভিড়ে একটা অংশঘরা সন্ধ্যায় তিনি এখানে ছিল, পুরনো চেহারায় না, বরং একটা অপাহিজ মায়ের রূপে, যা একটা ছাদের নিচে তার ছোট মেয়েকে গোলে লাগিয়ে বসেছিল। বিক্রম একটা গভীর নিঃশ্বাস নিল। তিনি সহজে বিচলিত হওয়া মানুষ ছিল না, কিন্তু এবার সেই আত্মবিশ্বাসের স্তরে কিছু ফাটল, যা তিনি 1 দশকেরও বেশি সময় তৈরি করেছিল। একটা জীবনে কতবার কেউ তার পুরনো প্রেমের সাথে এত অপ্রত্যাশিতভাবে মিলে? তিনি কত অনুবন্ধে স্বাক্ষর করেছিল, কত রাজনীতিকের সাথে হাত মিলিয়েছিল, সংবাদপত্রে কত ভালো কথা বলেছিল, কিন্তু কোনো পল এমন ছিল না যা তাদের আজকের মতো বেদম অনুভব করিয়েছে। মেয়েটির হাত থেকে পুরীর টুকরো পড়ে গেল। তিনি ঘাবড়িয়ে তাকে তুলতে ঝুঁকল এবং তারপর তার মায়ের দিকে দেখতে লাগল। মীরা চুপচাপ তাকে তুলল, ধীরে ফুঁ দিল, ধুলোর অংশ ছিঁড়ে দিল এবং মেয়েকে খাওয়ার জন্য দিল। না কোনো দাঁত, না কোনো রাগ। মেয়েটি তার মায়ের দিকে দেখল এবং মাথা হেলাল। তাদের জোড়া চোখে বিক্রম কিছু অদ্ভুতভাবে পরিচিত দেখল। গোল কালো চোখ, সামান্য দুষ্টুমি, ঠিক যেমন ছোটবেলায় তার ছিল। একটু সন্দেহ মনে বাসা বাঁধল। তাদের ঠিক মনে পড়ছে না যে মীরার জন্ম কোন বছরে হয়েছিল, শুধু এটা জানত যে তিনি তার থেকে 1 বছর ছোট ছিল। তারা একই বিশ্ববিদ্যালয়ে পড়ত, আলাদা আলাদা বিষয়ে। তিনি অর্থশাস্ত্র পড়ত, তিনি শিক্ষা। তারা একটা স্বেচ্ছাসেবী গ্রুপে মিলে এবং তারপর প্রেম হয়ে গেল, যেমন লোকেরা কলেজে মিলে।
সেই সময় তিনি এত গরিব ছিল যে বাইকে পেট্রোল ভরার পয়সা থাকত না এবং মীরা তার প্রথম সুন্দর জুতো বিক্রি করে দিয়েছিল যাতে তিনি তাকে সময় মতো শেষ পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে পারে। 11 বছর কেটে গেল। সেই মেয়ে এখন একটা সরু সরু মা ছিল যা এই ভিড়ভাড় শহরে চুপচাপ তার মেয়ের লালন পালন করছিল, এবং তিনি একটা মানুষ ছিল যা লক্ষ লক্ষ স্যুট এবং আমদানি করা জুতো পরে ভাড়ায় দেওয়া অ্যাপার্টমেন্টের একটা শৃঙ্খলার মালিক ছিল। একটা অকল্পনীয় দূরত্ব। মেয়েটি খাওয়া শেষ করল। মীরা তার পুরনো কাপড়ের থলি থেকে জলের একটা বোতল বার করল এবং 2 প্লাস্টিকের ঢাকনায় জল ঢালল। তিনি একটা ঢাকনা পান করল এবং বাকি তার মেয়েকে দিল। দূর থেকে হাওয়ার ঝোড়ো এলো, কিছু পাতা উড়ে গেল। বড় রাস্তা থেকে গাড়ির হর্নের শব্দ এখনও গুঞ্জরিত ছিল, কিন্তু তা তাদের হৃদয়ের ফিসফিসকে দমাতে পারেনি। কি এটা? আমার মেয়ে? বিক্রম ঘুরে গেল, কাছে গেল না, জিজ্ঞাসা করল না, কিছু বলল না, কিন্তু তিনি জানত যে সেই মুহূর্ত থেকে সবকিছু বদলাতে শুরু হয়েছে। একটা অজানা যাত্রা চুপচাপ শুরু হয়েছে, যা কোনো পরিকল্পনায় ছিল না, কোনো অনুবন্ধে ছিল না, এবং না কোনো সলাহাকারী এর সলাহা দিয়েছে। শুধু একটা মানুষ অনুভব করল যে তিনি সবচেয়ে দামি জিনিস হারিয়েছে যখন তিনি একটা ভাঙা পায়ে একটা ছাদের নিচে সিমটে বসেছিল। সেই দুর্ভাগ্যপূর্ণ সন্ধ্যার 2 দিন পরও বিক্রম সিং সেই ছোট ছাদের নিচে বসা মহিলার ছবি থেকে বেরোতে পারছিল না। হাই এন্ড অ্যাপার্টমেন্ট শৃঙ্খলার বিস্তারের পরিকল্পনা তার টেবিলে রাখা ছিল, কিন্তু তার মন, মীরার নীরব চোখ, তার বসার অন্দাজ এবং সবচেয়ে বেশি সেই মেয়েটির ওপর টিকে ছিল যার চোখ অদ্ভুতভাবে তাদের সাথে মিলে যায়। তিনি তার সহায়ককে ফোন করল এবং কিছু স্পষ্ট তথ্য দিল। একটা অপাহিজ মহিলা যার একটা পা কাটা, একটা ছোট মেয়ের সাথে, যা বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের একটা রাস্তায় একটা ঢাবার ছাদের নিচে বসেছিল। সহায়ক অবাক হয়ে গেল, কিন্তু তিনি আর কিছু জিজ্ঞাসা করেনি। 48 ঘন্টারও কম সময় তথ্য এলো। তার নাম মীরা শর্মা ছিল। জন্ম 1090, উত্তরপ্রদেশের একটা ছোট গ্রামের বাসিন্দা, অবিবাহিত একটা মেয়ে যার নাম অনু, যার এখনও কোনো আধিকারিক জন্ম প্রমাণপত্র নেই। দুজনে ঘাটকোপরের একটা চলতে ভাড়ায় থাকত, যেখান থেকে তাদের সম্প্রতি বার করে দেওয়া হয়েছে কারণ তারা পরের মাসের ভাড়া দিতে পারেনি। মীরা অনলাইন টিউশন দিত, থোক বাজারে জিনিস বিক্রি করতে সাহায্য করত এবং কিছু সময়ের জন্য লটারি টিকিটও বিক্রি করত। 2018 সালে একটা রাস্তা দুর্ঘটনায় তিনি তার বাঁ পা পুরোপুরি হারিয়েছে। কোনো বীমা ছিল না, যার পর তিনি কাজ ছেড়ে দিয়েছে কারণ তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারেনি। দস্তাবেজের সাথে পুরনো গলির ক্যামেরা থেকে বার করা কিছু অস্পষ্ট ছবি ছিল। তিনি এক এক লাইন পড়তে লাগল। এমন অনুভব হচ্ছিল যেন তিনি নিজের বিরুদ্ধে অভিযোগপত্র পড়ছিল। 11 বছর ধরে তিনি একটা পুরোপুরি আলাদা দুনিয়ায় জীবন কাটিয়েছে, সেই ছোট ছোট চ্যালেঞ্জের সাথে যার তিনি কখনো কল্পনাও করেনি। তিনি ভেবেছিল যে তিনি তার মর্জিতে চলে গিয়েছে, তিনি নিজেকে সান্ত্বনা দিয়েছে, তিনি সেই জীবন বেছে নিয়েছে। কিন্তু এখন তথ্যের প্রত্যেক টুকরো তার বাহানার স্তরকে তীক্ষ্ণ ছুরির মতো কাটছিল। সেই সন্ধ্যায় তিনি তার শানদার পেন্ট হাউসে গেল না। তার বদলে তিনি ড্রাইভারকে তার দেওয়ের পুরনো চলে গাড়ি ঘোরাতে বলল। সরু অন্ধকার স্যাঁতসেঁতে গলি, যাতে কচরা এবং নালার জলের গন্ধ মিশেছিল। মীরা এবং অনু এখন সেখানে ছিল না। তিনি বেঘর লোকদের সাহায্য করা স্বেচ্ছাসেবী গ্রুপে তার পরিচিতদের সাহায্যে তথ্য সংগ্রহ করতে থাকল। পরের সন্ধ্যায় দেরিতে তাদের খবর মিলল যে মীরা এবং তার মেয়ে মুম্বাই সেন্ট্রাল বাস ডিপোর কাছে একটা ছোট মন্দিরের ছাদের নিচে অস্থায়ীভাবে থাকছিল। বিক্রম একা সেখানে গেল, বলে না ড্রাইভার না অঙ্গরক্ষক। বৃষ্টি সবে থেমেছে, মন্দিরের আঙিনা এখনও ভেজা ছিল, একটা পুরনো গাছের ছায়া। আমি 2 আকৃতি একটা পাতলা কম্বলে জড়ানো ছিল। পাশে একটা কাপড়ের থলি ছিল, যাতে কিছু পুরনো কাপড় এবং একটা প্লাস্টিকের জলের বোতল ছিল। মীরা তার মেয়েকে একটা বই পড়ে শোনাচ্ছিল। তার কণ্ঠ এত নিচু ছিল যে তাদের কিছু শব্দ শোনার জন্য তার প্রিটি হ্যাপ এবং বাথা নিঃশ্বাস থামাতে হয়েছে। তিনি একটা পুরনো ছেঁড়া পরীদের গল্পের বই পড়ছিল, যার পাতা হলুদ হয়ে গিয়েছে। প্রত্যেক শব্দে ধৈর্য এবং এই নাজুক বিশ্বাস লুকানো ছিল যে জীবনকাল ভালো হতে পারে। তিনি অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। মীরা তাদের দেখেনি। যখন তিনি ঘুরে এবং তাদের একটা সাধারণ শার্টে খালি হাত দেখল, তখন তার চোখ স্থির হয়ে গেল না। কোনো অবাক না, কোনো রাগ, শুধু একটা ক্লান্ত স্বীকৃতি, যেন তিনি জানত যে এই দিন আসবে। অনু তার মায়ের পিছনে লুকিয়ে গেল। তার চোখ অবাক হয়ে সেই অজানা মানুষটাকে দেখছিল যা তাকে ঘুরে দেখছিল। কেউ একটা শব্দ বলেনি, বিক্রম কিছু ব্যাখ্যা করেনি। তিনি শুধু চুপচাপ কিছু গরম খাবার এবং খিচুড়ির একটা প্যাকেট নিচে রাখল। তিনি বলল যে যদি তাকে কোনো আপত্তি না থাকে তাহলে তিনি কাল ফিরে আসব।
মীরা না মাথা হেলালো না মানা করল, কিন্তু তিনি সেখান থেকে গেল না। পরের সকালে যখন তিনি ফিরে এলো, তাহলে তারা এখনও সেখানে ছিল। বিক্রম বান্দ্রায় একটা ছোট নিরাপদ সার্ভিস অ্যাপার্টমেন্ট ভাড়া নিল, যেখানে অপাহিজদের জন্য লিফট, ইলেকট্রিক কিচেন এবং আলাদা কক্ষ ছিল। তিনি মা মেয়েকে তার বাড়িও নিয়ে গেল না। তিনি জানত যে এটা করা খুব তাড়াহুড়ো হবে। তাকে প্রথমে একটা নিরাপদ জায়গার দরকার ছিল না, যে এমন চকচকে জায়গার যেখানে কেউ হারিয়ে যাওয়া অনুভব করে। মীরা জিজ্ঞাসা করেনি যে তিনি এটা কেন করছেন। তিনি শুধু চুপচাপ তার মেয়ের যত্ন নিচ্ছিল। নতুন কক্ষে তার কৃত্রিম পায়ে ধীরে ধীরে কদম বাড়াচ্ছিল। তিনি কিছুই দখল নেননি, শুধু দরকারি জিনিসগুলো রেখে গেলেন। নতুন কাপড়, মেয়ের জন্য দুধ, ভিটামিন এবং কিছু খাবার। তিনি ধন্যবাদও বলেননি, কিন্তু যখন তিনি বের হচ্ছিলেন, অনু দৌড়ে দরজা পর্যন্ত এলো, ধীরে বলল, কালকের খিচুড়ি খুব ভালো ছিল। তিনি শুধু মাথা নাড়লেন। 10 বছরেরও বেশি সময় পরে প্রথমবার তিনি বুকে এক ধরনের উষ্ণতা অনুভব করলেন। এটা কোনো দায়িত্ব থেকে নয়, বরং এক নির্দোষ মেয়ের সেই শব্দ থেকে, যে তাকে কখনো পাপা বলে ডাকেনি। সেই রাতে বিক্রম ঘুমাতে পারেনি। তিনি তার পুরনো ফোন থেকে পুরনো ছবি বার করল, যা তিনি এখনও তার তিজোরিতে রেখেছিল। মীরার একটা ছবি ছিল যাতে তিনি কলেজের আঙিনায় সাদা সালোয়ার কামিজ পরে দাঁড়িয়েছিল। চুল উঁচু বাঁধা ছিল, হাত রোদ থেকে বাঁচার জন্য তুলেছিল। তিনি তাদের এই ছবি পাঠিয়েছিল যে তাকে ক্লাসের প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে। তিনি ছবিটা দেখল এবং নিজেকে জিজ্ঞাসা করল যে তিনি তার হাত থেকে কি স্লিপ করিয়েছে। জীবন তাদের সবকিছু দিয়েছে সিবায় মনের শান্তির, এবং এখন তিনি আবার শুরু করতে চান। শব্দ থেকে না, বরং একটা নীরব উপস্থিতি থেকে তিনি বুঝত যে মীরাকে কোনো ধনী মানুষের দয়ার দরকার নেই। তাকে একটা এমন ব্যক্তির দরকার ছিল যা বুঝতে পারে যে তিনি কি সহ্য করেছে, এবং একটা আশাধে মীরাকে কোনো ধনী মানুষের দয়ার দরকার নেই। পিতা যদি সেই মেয়ে সত্যি তার মেয়ে হয়, তাহলে তাকে আর তার জীবন থেকে বাইরে থাকার অনুমতি নেই। নতুন অ্যাপার্টমেন্টে প্রথম সপ্তাহ নীরবে কাটল। মীরা বিক্রমের জীবনের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেনি, না পুরনো কথার উল্লেখ করেছে। তিনি অনুকে পড়াতে, অক্ষর শেখাতে, অ্যাপার্টমেন্টের প্রত্যেক কোণে সাফ করতে সময় কাটাত। কৃত্রিম পা ব্যবহার করে নিজে সব কিছু করার চেষ্টা করত, যদিও তিনি এখনও অনারী ছিল। তিনি কাউকে তার জিনিস ছোঁয়াতে দেননি, এমনকি সেই জিনিসগুলো যা পুরনো এবং ছেঁড়া ছিল। বিক্রম সব কিছু দেখল, দখল না দিয়ে। তিনি প্রত্যেক সন্ধ্যায় সামান্য খাবার, কখনো অনুর জন্য কিছু কমিক্স, কিছু দুধের ডিব্বা, কিছু ছোট খেলনা নিয়ে আসত। মেয়েটি ধীরে ধীরে তার নিয়মিত উপস্থিতির অভ্যস্ত হয়ে গেল। মীরা বেশি কিছু প্রকাশ করেনি। তিনি এখনও দূরত্ব বজায় রেখেছিল। তিনি এখনও প্রথমের মতো চুপচাপ থাকা মহিলা ছিল, কিন্তু অনু আলাদা ছিল। তিনি চহকতে লাগল, ছোট ছোট কথা জিজ্ঞাসা করতে লাগল, যেমন বৃষ্টি কেন হয়, গাড়ি এত বড় কেন হয়, আপনি সব সময় খাবার কেন নিয়ে আসেন। বিক্রম ধীরে উত্তর দিল, কখনো শুধু মুস্কিরিয়ে দিত, কখনো চেয়ারে বসে তার কথা শুনত যখন তার মা বাসন ধুয়েছিল। অনু তাদের কিছু বলেনি, শুধু শার্টওয়ালা আঙ্কেল বলতো বিক্রম তাকে ঠিক করেনি, না কোনো দাবি করেছে। প্রত্যেক দিন মেয়েটির কাছে থাকা একটা খুব বড় কথা ছিল। সেই মেয়ে চতুর, তেজ এবং তার বয়সের থেকে বেশি বুঝদার ছিল। মীরা বলল যে শৈশব থেকে অস্থির পরিস্থিতিতে থাকার কারণে তিনি নিজে বড়দের বোঝা শিখেছে। তিনি জানত যে কখন চুপ থাকতে হয়, কখন জেদ করতে হয়। বিক্রম শুনে শুধু মাথা হেলালো। তিনি সেই মেয়ের গভীর কালো চোখে দেখে অনেকবার নিজেকে জিজ্ঞাসা করত যে তাদের কি ডিএনএ টেস্ট করানো উচিত, কি তাদেরকে মীরার কাছে সরাসরি জিজ্ঞাসা করা উচিত। কিন্তু প্রত্যেকবার যখন তিনি তাকে তার মেয়ের জন্য বই পড়তে বা ব্যালকনিতে জল দিয়ে খেলার পর তার পা মুছতে দেখত, তাহলে তার সাহস হতো না। কিছু এমন পবিত্র ছিল যা তিনি ভঙ্গ করতে চাননি। যদি অনু সত্যি তার মেয়ে হয়, তাহলে তাদের বিশ্বাস ছিল যে তিনি এটাকে তার উপায়ে অনুভব করব। একটা সন্ধ্যায় অনু অসুস্থ হয়ে পড়ল। তীব্র জ্বর, ক্লান্ত শরীর, ফ্যাকাশে মুখ। মীরা ঘাবড়িয়ে গেল। তিনি তাড়াতাড়ি গরম জল প্রস্তুত করতে, তোয়ালে ভিজিয়ে এবং কাছের ওষুধের দোকান থেকে কেনা জ্বর কমানোর ওষুধ খাওয়ানোর চেষ্টা করছিল। কিন্তু যখন অনু বমি করতে শুরু করল, তাহলে তিনি এত সময়ে প্রথমবার বিক্রমের দিকে সাহায্যের দৃষ্টিতে দেখল। কোনো হেজিটেশন ছাড়াই তিনি অনুকে কোলে তুলল এবং সরাসরি কাছের আন্তর্জাতিক ক্লিনিকের দিকে দৌড়াল। সেই রাতে তারা হাসপাতালের বিছানার কাছে জেগে রইল। অনুর স্বাস্থ্যের প্রত্যেক সূচক নিচে আসার অপেক্ষা করতে থাকল। মীরা তার মেয়ে থেকে চোখ সরায়নি, বিক্রমও মীরা থেকে চোখ সরায়নি। যখন অনু ভালো হয়ে গেল এবং তার মায়ের কোলে ঘুমিয়ে গেল, তাহলে বিক্রম বাইরে বেরিয়ে এলো এবং হাসপাতালের গলিয়ারায় চুপচাপ বসে রইল। একটা নার্স কাছে দিয়ে গেল, হেজিটেট করে জিজ্ঞাসা করল, আপনি মেয়েটির পাপা? তিনি কয়েক সেকেন্ড চুপ রইল এবং তারপর ধীরে মাথা হেলাল। কেউ আর কিছু জিজ্ঞাসা করেনি।
তিনি জানত যে যদিও তিনি সেই শিশুকে কখনো পাপা বলে শোনেনি, কিন্তু সেই মুহূর্তে কোনো পদবীর দরকার ছিল না, শুধু একটা উপস্থিতি যথেষ্ট ছিল। সেই দিন থেকে মীরা তার প্রতি এত কঠোর ছিল না। তিনি সক্রিয়ভাবে মেসেজ পাঠাতে শুরু করল, এটা জানানোর জন্য যে অনুর ছুটি কখন তাড়াতাড়ি হবে, কখন ওয়াশিং পাউডার বা শ্যাম্পু কেনার দরকার। ছোট ছোট কথা, কিন্তু এটা তার কাছে আসার প্রথম কদম ছিল। তিনিও তার কাজের ব্যাপারে কিছু কথা জিজ্ঞাসা করতে শুরু করল, বেশি না, শুধু এটা বোঝার জন্য যে এখন তার জীবন কেমন। তিনি সততার সাথে উত্তর দিল, কোনো দেখাবাখে ছাড়া। বিক্রম অনুকে কাছের একটা আন্তর্জাতিক প্রি স্কুলে পাঠানোর প্রস্তাব রাখল। মীরা হেজিটেট করল। তিনি বলল যে মেয়েটি কখনো আনুষ্ঠানিক স্কুলে যায়নি, শুধু কিছু মুক্ত ডে কেয়ার ক্লাসে গিয়েছে। তিনি জোর দেননি, শুধু চুপচাপ অ্যাপ্লিকেশন পাঠালো। কয়েকদিন পর প্রবেশপত্র স্বীকৃত হয়ে গেল। মীরা চুপচাপ অধিসূচনাপত্র ধরল। তার হাত হালকা কাঁপছিল। এটা প্রথমবার ছিল যখন তিনি তাকে কাঁদতে দেখল। স্কুলের প্রথম দিনে অনু নতুন ইউনিফর্ম পরল। পিঠে গোলাপি ব্যাগ ঝুলানো ছিল। মায়ের পাশে দাঁড়িয়েছিল। তার চোখে উৎসাহ এবং চিন্তা দুটোই ছিল। মীরা ঝুঁকে তার মেয়েকে অনেক কথা বোঝালো। তিনি পাশে দাঁড়িয়ে রইল দখল না দিয়ে। যখন অনু স্কুলের গেট থেকে হাত হেলালো, তাহলে মীরা ধীরে তার মুখ মুছল। তার অনুভূতি লুকাতে পারেনি। তিনি কিছু বলেনি, শুধু কাছের একটা ছোট দোকান থেকে তাকে 1 কাপ গরম চা দিল। তিনি নিল, ধীরে মাথা হেলালো। সময় ধীরে ধীরে কিন্তু পরিবর্তন ভরা কাটল। মীরা একটা স্থির জীবনের ছন্দ আবার খুঁজতে শুরু করল। তিনি একটা পুরনো বন্ধুর সাহায্যে একটা স্বেচ্ছাসেবী কেন্দ্রের জন্য অনলাইন পড়ানো শুরু করল, যা গরিব শিশুদের পড়ায়। কৃত্রিম পায়ে তিনি এখনও পুরো সন্ধ্যা বসে থাকত। তার চোখ দৃঢ় ছিল, তার পড়ানোর কণ্ঠ এখনও প্রথমের মতো গরম ছিল। বিক্রম প্রযুক্তিগত সাহায্য দিল, মাইক্রোফোন, ক্যামেরা লাগালো, ইন্টারনেট কানেকশন ঠিক করল। তিনি মানা করেনি, শুধু বলল, আমার সাহায্য করো, কাউকে বলো না। অনু তাড়াতাড়ি মিশে গেল। তিনি নতুন বন্ধুদের সাথে তাল মিলিয়ে নিল। প্রত্যেক সন্ধ্যায় খুশি খুশি ক্লাসের গল্প শোনাত। বিক্রম প্রত্যেক দিন 1 ঘন্টা বার করত তার মেয়েকে বর্ণমালা পড়তে, রং ভরতে, পরীদের গল্প শোনার জন্য আসত। তাদের মধ্যে কেউ এটা বলেনি যে আমরা একে অপরের কি, কিন্তু সেই অ্যাপার্টমেন্টে সবকিছু একটা অসম্পূর্ণ পরিবারের রূপ নিতে লাগল। কিন্তু একটা সাঝা হৃদয়ের ধড়কন ছিল, গরম খাবার ছিল, একটা শিশুর হাসি ছিল, এবং রাতে একটা কোমল হলুদ আলো ছিল। একদিন অনু ঘুমানোর আগে তার মায়ের কাছে ফিসফিস করে বলল, 60ওয়ালা আঙ্কেল হয়তো আমার পাপা মা। মীরা অনেকক্ষণ চুপ রইল। তিনি তার মেয়ের চুল সোহাগ করল, কিছু বলেনি, কিন্তু তার হৃদয়ে একটা দরজা খুলতে শুরু হল। যদিও পুরনো পুরোপুরি সারেনি, কিন্তু তার হৃদয় এখন বন্ধ ছিল না, কারণ কিছু জিনিস এমন হয় যা জীবনের মাঝে হারিয়ে যাওয়া সত্ত্বেও চুপচাপ সঠিক সময় ফিরে আসার রাস্তা খুঁজে নেয়। 3য় মাসের শেষে, যখন থেকে মীরা এবং অনু বান্দ্রার ছোট অ্যাপার্টমেন্টে এসেছে, একটা অপ্রত্যাশিত ফোন এলো যখন মীরা প্রাথমিক স্কুলের ছাত্রদের একটা ক্লাস অনলাইন পড়াচ্ছিল। ফোন করা গ্রামের একটা পুরনো প্রতিবেশী ছিল। কাঁপা রুক রুক করে আসা কণ্ঠ। মীরার মা শ্রীমতী শর্মাকে হার্ট অ্যাটাকের কারণে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডাক্তার বলল যে তাৎক্ষণিক অপারেশনের জন্য পরিবারের কোনো স্বাক্ষর দরকার। মীরা স্তব্ধ দাঁড়িয়ে রইল, তার হৃদয় যেন কেউ চেপে ধরেছে। ফোন কেটে পর তিনি শুধু তার ফোন খুলতে পারল এবং বিক্রমকে একটা ছোট মেসেজ পাঠালো, আমার মা হাসপাতালে, আমাকে তুরন্ত যেতে হবে। 1 ঘন্টারও কম সময়ে বিক্রমের গাড়ি অ্যাপার্টমেন্টের গেটের সামনে দাঁড়িয়েছিল। তিনি বেশি কিছু জিজ্ঞাসা করেনি, শুধু বলল, আমি তোমাকে নিয়ে যাই। মীরা মানা করতে চাইল, তিনি ইতস্তত করছিল, কিন্তু সময় ছিল না। অনু ফিসফিস করে বলল, মা, একা যেও না, আমাকে ভয় করে। তিনি মাথা হেলাল। সেই রাতে 3 জন একটা অদ্ভুত নীরবতায় গাড়িতে বসে গ্রামের দিকে চলল। অনু মাঝখানে বসেছিল, তার মাথা ঘুমে এদিক ওদিক লুড়িয়ে পড়ছিল। মীরা সিটকে শক্ত করে ধরে রেখেছিল, তার চোখ জানালার বাইরের অন্ধকার থেকে সরছে না। বিক্রম চুপচাপ বসেছিল, তার হাত স্টিয়ারিং হুইলে ছিল। তার চোখ কখনো কখনো রিয়ার ভিউ মিরারে দেখে নিত যে মেয়ে এখনও শান্তিতে ঘুমাচ্ছে। সকালের কাছে গাড়ি হাসপাতালের গেটে পৌঁছল। মীরা ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে দৌড়ালো। ডাক্তার অপারেশনের প্রস্তুতি করছিল। তাকে সম্মতিপত্রে স্বাক্ষর করতে বলা হলো। খরচ এবং রক্ত পরীক্ষার জন্য পরিবারের সমর্থন দরকার, যদি রক্ত চড়ানো দরকার হয়। কারো বলার অপেক্ষা না করে বিক্রম এগিয়ে এলো এবং স্বাক্ষর করল। তিনি তার সহায়ককে ফোন করল এবং রাতে হাসপাতালের বিল পরিশোধ করল। যখন নার্স জিজ্ঞাসা করল যে সবচেয়ে কাছের আত্মীয় কে, তাহলে তিনি মীরার দিকে ইঙ্গিত করল, আমার স্ত্রী। তিনি শুনল, ঘুরল না, কিন্তু যে হাত ফাইল ধরেছিল তা শক্ত হয়ে গেল। অপারেশন প্রায় 3 ঘন্টা চলল। মীরা বাইরে কাঁপতে কাঁপতে অপেক্ষা করছিল। তার চোখ ডুবে গিয়েছে।
বিক্রম এক মুহূর্তের জন্য সরেনি। তিনি খিচুড়ি কিনল, তিনি খায়নি। তিনি তোয়ালে দিল, তিনি জিজ্ঞাসা করেনি। যখন ডাক্তার বাইরে এলো এবং ঘোষণা করল যে অপারেশন সফল, রোগী বিপদ থেকে বাইরে, তাহলে মীরা চেয়ারে তার মাথা ঝুঁকালো এবং একটা গভীর নিঃশ্বাস নিল। তিনি কিছু বলেনি, শুধু চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। পরের 3 দিন তারা পর্যায়ক্রমে যত্ন নিচ্ছিল। মীরা তার মায়ের বিছানার কাছে বসে তোয়ালে ধোয়া শরীর মোছা, তার মাকে খিচুড়ি খাওয়ানো। ভারী কাজ বিক্রম করল, ডাক্তারের সাথে যোগাযোগ করা, ওষুধের পয়সা দেওয়া থেকে অতিরিক্ত কাপড় ডাইপার কেনা পর্যন্ত। শ্রীমতী শর্মা চতুর্থ দিনে চেতনায় এলো। বিক্রমকে দেখে শুধু ধীরে মাথা হেলালো। তার চোখ ভেজা ছিল, তিনি খুব বুড়ো হয়ে গিয়েছে। তার চুল প্রায় সাদা হয়ে গিয়েছে, তার চোখ ঝাপসা ছিল। শেষবার যখন তিনি বিক্রমকে দেখেছিল সেই দিন ছিল যখন তিনি তার স্যুটকেস নিয়ে পুরনো ভাড়াকক্ষ ছেড়েছে। ঝগড়ার পর তিনি মীরাকে বলেছিল, সেই ছেলে প্রতিভাবান, কিন্তু সতর্ক থাকো, তিনি খ্যাতির লোভে তোমাকে ছেড়ে যেতে পারে। তিনি ঠিক বলেছিল, এবং এখন সেই মানুষ ঝুঁকে তাদের মনোযোগ দিয়ে বসতে সাহায্য করছিল। তার কপাল থেকে ঘামের প্রত্যেক ফোঁটা মুছছিল। সেই সন্ধ্যায় যখন মীরা তাজা হাওয়ার জন্য হাসপাতালের আঙিনায় গেল, তাহলে বিক্রম চুপচাপ 1 কাপ গরম দুধ নিয়ে এলো। তিনি দুধের কাপ নিল, একটা লম্বা বেঞ্চে বসল। কয়েক মিনিট কেউ কিছু বলেনি, শুধু বাইরে রাস্তায় গাড়ির হর্নের শব্দ, বারবার পুনরাবৃত্তি হওয়া চিকিৎসা ঘোষণা। অবশেষে তিনি বলল, তার কণ্ঠ কর্কশ ছিল, তুমি এটা সব কেন করছো? তিনি ধীরে উত্তর দিল, যেন কোনো নাজুক জিনিসকে জাগানোর ভয় করছেন, কারণ তুমি সেই যাকে আমি কখনো ছেড়ে দিয়েছিলাম। তিনি চুপ হয়ে গেল, দুধের কাপ তার হাতে ঠান্ডা হয়ে গেল। সেই রাতে যখন অনুকে তার মামার বাড়ি পাঠানো হয়েছে, তাহলে গলিয়ারায় শুধু 2 প্রাপ্তবয়স্ক অপেক্ষা করছিল। মীরা তার মাথা তার কাঁধে টেকাল, না কাঁদল না কিছু বলল, শুধু চুপচাপ যেন এটা স্বীকার করছেন যে কখনো কখনো লোকদের একে অপরের ওপর নির্ভর থাকার জন্য কোনো কারণের দরকার হয় না, শুধু সঠিক সময়ে নিরাপত্তার অনুভূতি যথেষ্ট হয়। বিক্রম ধীরে তার কাঁধ চাপল, একটা শব্দও বলেনি। তাদের দুজনের মধ্যে অদৃশ্য দেয়াল, যা অজয় মনে হতো, সেখান থেকে ভাঙতে লাগল। যেদিন শ্রীমতী শর্মাকে রিকভারি রুমে স্থানান্তর করা হলো, মীরা তার মায়ের কাছে ছিল। তিনি দুর্বল ছিল, বেশি বলতো না, কিন্তু যখন বিক্রম এসে তার হাত তার দুর্বল হাতে রাখল, তাহলে তিনি সরাসরি তার চোখে দেখল এবং ধীরে বলল, ধন্যবাদ বেটা, এখন আর কিছু চাই না, শুধু চাই যে তুমি মীরাকে আর দুঃখ দিও না। তিনি মাথা হেলালো, তার কণ্ঠ দৃঢ় ছিল, আমি প্রতিশ্রুতি করি। মুম্বাই ফিরে যাওয়ার আগে বিক্রম শ্রীমতী শর্মাকে সাথে থাকার প্রস্তাব দিল। মীরা ইতস্তত করল, কিন্তু মা মাথা হেলালো, আমি বেশি দিন বাঁচব না, কিন্তু তার নাতনি এবং মেয়ের কাছে থাকা যথেষ্ট। তিনি আর কিছু বলেনি। এবার শহর ফিরে যাওয়া গাড়িতে আরও একজন ছিল। গাড়িতে অনু স্কুলের গল্প শোনাচ্ছিল। শ্রীমতী শর্মা তার পিঠের ওপর শুয়েছিল, তার চোখ অর্ধেক বন্ধ ছিল। মীরা জানালা থেকে বাইরে দেখল, তার হৃদয় হালকা ছিল। তিনি জানত যে কিছু জিনিস ফিরে পাওয়া যায় না, কিন্তু কিছু জিনিস যদি যথেষ্ট সাহস থাকে তাহলে লোকেরা আবার শুরু করতে পারে, যদিও দেরি করে। সেই ছোট অ্যাপার্টমেন্ট যেখানে 3 জন থাকত, এখন হাসি এবং কথায় ভরে গিয়েছে। বিক্রম এখনও তার বাংলোয় নিয়ে যায়নি, কারণ তিনি বুঝত যে মীরাকে সময় দরকার, কিন্তু বাড়ি এখন আলাদা ছিল। দুপুরে খট্টামিষ্টি ডালের গন্ধ আসত, নানির কণ্ঠ আসত, যা তার নাতনিকে পড়ার জন্য বলত। রাতে একটা কোমল হলুদ আলো থাকত। মীরা এখনও অনলাইন পড়াত। বিক্রম এখনও প্রত্যেক সকালে কাজে যেত, কিন্তু প্রত্যেক সন্ধ্যায় তিনি মীরার মায়ের পছন্দের মিষ্টি, অনুর জন্য কিছু কমিক্স নিয়ে আসত, বা শুধু বসে দিনভরের গল্প শুনত। কেউ পুরনো কথার উল্লেখ করেনি, কিন্তু শ্রীমতী শর্মার চোখ থেকে মীরার হাত ধরে যখন পুরো পরিবার খাবার খাচ্ছে, অনুর প্রত্যেকবার ঘুমানোর সময় মাথা টেকানো থেকে বিক্রম জানত যে তিনি তার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ফিরে পেয়েছে। তাই না যে তিনি তার ভুলগুলো সংশোধন করার জন্য যথেষ্ট ধনী ছিল, বরং তাই যে প্রথমবার তিনি কারো পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকা শিখেছে, কোনো প্রতিশ্রুতি ছাড়া, কোনো দাবি ছাড়া, শুধু উপস্থিত থেকে, এবং কখনো কখনো শুধু এটাই যথেষ্ট হয়। বান্দ্রার বাংলা এত বড় ছিল যে কখনো কখনো বিক্রম কারো কণ্ঠও শুনতে পেত না, যদিও বাড়িতে লোক থাকত। তৈরি হবার পর থেকে তিনি একা থাকত। প্রত্যেক কক্ষে স্মার্ট কন্ট্রোল সিস্টেম ছিল, একটা বড় বাগান, একটা আধুনিক রান্নাঘর, বারান্দায় একটা কোনো তালাব, কিন্তু এটা কখনো গরমে ভরা মনে হয়নি। এটা শুধু ফিরে আসার জায়গা ছিল, জীবনের জায়গা না। তিনি সেই অনুভূতির অভ্যস্ত হয়ে গিয়েছে। যতক্ষণ শ্রীমতী শর্মা, মীরা এবং অনুর সাথে মুম্বাই না এসেছে, ততক্ষণ সবকিছু বদলাতে লাগল।
তার মায়ের হাসপাতালে ভর্তির কয়েক মাস কেটে গিয়েছে। তার স্বাস্থ্য ধীরে ধীরে ঠিক হচ্ছে। ডাক্তার বলল যে তাদের পরিবারের কাছে থাকা উচিত, বেশি যাত্রা থেকে বাঁচা উচিত। মীরা সন্ধ্যায় অনলাইন পড়ানোর তার অভ্যাস বজায় রেখেছে। দিনে কৃত্রিম পায়ে চলার অনুশীলন করত, বাড়ির কাজে সাহায্য করত। অনু প্রথম ক্লাসে ছিল। প্রত্যেক দিন স্কুল থেকে বাড়ি ফিরে বন্ধু, শিক্ষক থেকে নতুন শেখা গান পর্যন্ত সব কিছু বলত। পরিবারের রাতের খাবার প্রত্যেক সন্ধ্যায় নিয়মিত হতে লাগল। যদিও তারা এখনও বাংলোয় যায়নি, কিন্তু প্রত্যেকবার যখন বিক্রম সেই ছোট অ্যাপার্টমেন্টে কদম রাখত, তাহলে তার হৃদয় সামান্য আরও ভরা অনুভব হতো। তারপর একটা সন্ধ্যায় শ্রীমতী শর্মা মীরার সাথে চা পান করছিল। ধীরে বলল, বেটি, বিক্রম এখন ভালো হয়েছে। তিনি তোমার সাথে এবং মেয়ের সাথে প্রেম করে। এত বড় বাড়ি খালি রাখা বেকার। আমরা তিনজন এখানে তঙ্গিতে থাকি। আমি বুড়ো হয়ে গিয়েছি এবং সিঁড়ি চড়তে উতরতে ভয় করে। কেননা আমরা সেখানে যাই, একটা নতুন শুরু করি। মীরা তুরন্ত উত্তর দেয়নি। সেই রাতে তিনি অনেকক্ষণ করবট বদলাতে থাকল। সেই বাংলার ছবি, যার তিনি কখনো ভাড়া কক্ষে থেকে স্বপ্ন দেখেছিল, তার সামনে আসতে থাকল। তিনি ভেবেছিল যে তিনি তার স্ত্রীর রূপে, সেই প্রথম দিন থেকে সাথে দেওয়া মহিলার রূপে সেখানে কদম রাখবে। কিন্তু ভাগ্য তাকে 10 বছরেরও বেশি সময় একা চলতে বাধ্য করেছে। এখন ফিরে আসার সুযোগ মিললে তিনি ইতস্তত করছিল, আত্মা সম্মানের কারণে না, বরং তাই যে তাকে তার বছর সেইতে হিলাহা নিরাপত্তা হারানোর ভয় ছিল, যা তিনি সবে পেয়েছে। ভয় ছিল যে সবকিছু আবার ভেঙে যাবে। কিন্তু পরের সকালে যখন অনু তার নানিকে গোলে লাগিয়ে বলল, নানি, এই জায়গা খুব ছোট, আমার খেলার জায়গা নেই, তিনি বুঝল যে তিনি চিরকাল তার হৃদয় বন্ধ রাখতে পারে না। তিনি ধীরে কিন্তু দৃঢ়ভাবে মাথা হেলালো। বাড়ি বদলানোর দিনে বিক্রম নিজে তাদের নেওয়ার জন্য গাড়ি চালিয়ে এলো। কেউ বেশি কথা বলেনি। তিনি কিছু কাপড়ের থলি, কিছু পড়ানোর বই তুলল। যখন শ্রীমতী শর্মা কিছু পুরনো জিনিস, একটা চায়ের কেটলি, একটা কাঠের চিরুনি, মীরার শৈশবের একটা পুরনো ছবি তুলল, তিনজন গাড়িতে চুপচাপ বসেছিল। প্রত্যেকে তার অনুভূতিতে ডুবেছিল। বিক্রমও তার ঘাবড়াহাট লুকাতে পারেনি। এটা 11 বছরে প্রথমবার ছিল যখন সেই বাড়িতে মীরার উপস্থিতি ছিল। বাংলা এত ভব্য ছিল না যে অজানা লাগে, কিন্তু এত যথেষ্ট ছিল যে প্রথমবার আসা কাউকে অবাক করে দেয়। বাগানের প্রত্যেক দিন যত্ন নেওয়া হয়। লিভিং রুম আরামদায়ক ছিল, রান্নাঘর চকচকে ছিল এবং তাতে হালকা সুগন্ধ ছিল। মীরা ভিতরে কদম রাখল। তার চোখ প্রত্যেক কোণ দেখছিল। তিনি তখন অবাক হয়ে গেল যখন তিনি প্রবেশদ্বারে তাদের দুজনের একটা পুরনো ছবি বড় করে ঝুলানো দেখল। স্নাতকের দিনের ছবি। তিনি সাদা সালভার কামিজ পরেছিল, তিনি স্যুট পরেছিল। দুজনে খোলাখুলি মুস্কুরাচ্ছিল। তাকে মনে পড়ছে না যে তিনি সেই ছবি রেখেছিল। তিনি পাশে দাঁড়িয়েছিল, কোনো ব্যাখ্যা না করে শুধু ধীরে বলল, আমি এটাকে ফিরিয়ে ঝুলানোর সাহস করিনি যতক্ষণ তুমি ফিরে আসতে সম্মত না হয়েছ। পরের ঢুরে দিনে জীবন একটা নতুন লড়াই ধরল। অনুর জন্য একটা আলাদা কক্ষ ব্যবস্থা করা হলো, যাতে বইয়ের আলমারি, স্টাডি টেবিল, রং, টেডি বিয়ার ছিল। শ্রীমতী শর্মা ভূতলে রান্নাঘরের কাছে থাকত, যাতে আসা যাওয়ায় সহজ হয়। মীরার নিজের কক্ষ ছিল, কিন্তু প্রত্যেক রাতে তিনি তার মেয়ের সাথে পড়তে, তার মায়ের সাথে খবর দেখতে এবং কখনো চুপচাপ রান্নাঘরে সেই খাবার প্রস্তুত করতে সময় কাটাত, যা বিক্রমকে কখনো পছন্দ ছিল। ডাল, তরকা, আলু, গোবি, রুটি। বিক্রম তাদের তিনজনের জীবনে হস্তক্ষেপ করেনি। তিনি সবকিছু স্বাভাবিকভাবে হতে দিল। সকালে তিনি কাজে যেত, সন্ধ্যায় বাড়ি এসে সাথে খাবার খেত। শ্রীমতী শর্মার সাথে টিভি দেখত, অনুর ক্লাসের গল্প শুনত, কখনো কখনো মীরার পাশে বসে বই পড়ত। কোনো দাবি না, কোনো চাপ না, শুধু একটা অনিবার্য অংশ হিসেবে উপস্থিত থাকত। একটা সন্ধ্যায় তিনি কিছু কাছের ব্যবসায়িক অংশীদারদের বাড়িতে খাবারের জন্য আমন্ত্রণ করল। মীরা প্রথমবার অতিথিদের স্বাগত করার জন্য বাইরে এলো। এখনও সামান্য ইতস্তত ছিল, কিন্তু মুস্কুরানো ছায়াঢালা খাবার পরিবেশন করার চেষ্টা করছিল। অংশীদারদের মধ্যে একজন, শ্রীমান মিন, যা একটা পুরনো ব্যবসায়িক বন্ধু ছিল, মীরার সাথে হাত মিলালো এবং বলল, বিক্রম ভাই, আপনি অনেক লুকিয়ে রেখেছিলেন। এখন গিয়ে সেই মহিলাকে দেখলাম, যা আপনাকে এত বদলে দিয়েছে। সত্যি, আপনি দুজনকে অভিনন্দন। মীরা বুঝতে পারেনি যে কি উত্তর দেবে, শুধু ধীরে মুস্কুরালো এবং এক কোণে সিমটে গেল। কিন্তু তার হৃদয় একটা গরম ছিল, একটা শান্ত বিনা দেখার স্বীকৃতি, যা তাকে নতুন বাড়িতে কম একা অনুভব করাতে যথেষ্ট ছিল। সেই রাতে অতিথিদের যাওয়ার পর বিক্রম মীরার সাথে সাফাইয়ে সাহায্য করার জন্য থেকে গেল। তিনি বাসন ধুয়েছিল, তিনি টেবিল
সাফ করছিল কেউ কিছু বলেনি যখন সাফাই শেষ হলো তাহলে তিনি তাকে ইতস্তত করে দেখল আমাকে দুঃখিত যে তোমাকে কারো খারাপ চোখের মুখোমুখি হতে হয়েছে যদি তুমি চাও না তাহলে আমি এটা দুবারা হতে দেব না তিনি তাদের দেখল তার চোখ নরম হয়ে গেল আমি ঠিক আছি প্রত্যেকের একটা অতীত থাকে গুরুত্বপূর্ণ যে আমরা বর্তমানে কিভাবে জীবন কাটাই তিনি মাথা হেলালো এবং তারপর ধীরে বলল কি তুমি আমাকে ক্ষমা করতে পারো তিনি অনেকক্ষণ চুপ রইল এবং তারপর ধীরে বলল আমার মনে হয় যে এখন আমি তোমাকে ক্ষমা করেছি তিনি ধীরে মুস্কুরালো যেন তার হৃদয় থেকে কোনো পাথর সরে গিয়েছে এবং শব্দের দরকার ছিল না কখনো তখনও শুধু একটা মাথা হেলানো একটা গরম খাবার একটা সাধারণ সন্ধ্যা সব কিছু বলে দেওয়ার জন্য যথেষ্ট হয় সেই দিন থেকে মীরা সেই বাড়িতে অতিথি ছিল না তিনি বিক্রমকে তুম বলতে লাগল যখনই তার মেয়ের সামনে কথা বলতো অনু এখনও তাদের পাপা বলতো কিন্তু যখনই তিনি এই নাম নিত তাহলে তার চোখে পুরো ভরসা থাকত শ্রীমতী শর্মা তার খুশি লুকাতে পারেনি সন্ধ্যায় তিনি প্রায়শই চুপচাপ তার শিশু এবং নাতনিকে হাসতে দেখত এবং তারপর চেনে নিঃশ্বাস নিত সেই বাংলা যা কখনো উচ্চাকাঙ্ক্ষার প্রতীক ছিল এখন একটা সত্যি বাড়ি হয়ে গিয়েছে এখন খালি না এখন ঠান্ডা না বরং ভাঙা জিনিস থেকে আবার জোড়া প্রেমের জায়গা সেই বছরের শেষে বিক্রমের কোম্পানি একটা বড় ডিলে প্রবেশ করার প্রস্তুতি করছিল নদীর ধারে একটা ইকো টাউনশিপ প্রজেক্ট নির্ণায়ক বিট চরণে ছিল বিদেশি অংশীদার সিঙ্গাপুরের একটা ফাইন্যান্সিয়াল গ্রুপ একটা বিশাল বিনিয়োগের প্রস্তাব করছিল সাথে নিয়ন্ত্রণের শর্ত প্রাথমিক প্রস্তাবের তুলনায় বেশি শেয়ার ধারণা বিক্রম ইতস্তত করছিল এটা একটা এমন ডিল ছিল যা তার কোম্পানিকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে কিন্তু সাথে সেই স্বায়ত্ততা হারানোর ঝুঁকি ছিল যা তিনি ১৫ বছরেরও বেশি সময় ধরে বজায় রেখেছে যখন প্রত্যেকে উৎসাহে আলোচনা করছিল তিনি চুপচাপ বসেছিল সম্প্রতি প্রত্যেক দিন কাজ শেষ করার পর তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসত পরিবারের সাথে রাতের খাবার খেত কখনো দেরি করে আসলে তিনি চুপচাপ অনুকে ক্লাসের গল্প শোনাত মীরাকে রান্নাঘর সাফ করতে দেখত তার মন শান্ত হয়ে যেত প্রত্যেকবার তিনি নিজেকে জিজ্ঞাসা করত সফলতা কি এবং কত ত্যাগ করা যথেষ্ট একটা সোমবারের সকালে এক্সিকিউটিভ বোর্ডের সাথে মিটিংয়ে যখন প্রত্যেকে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করছিল তিনি অনেকক্ষণ চুপ বসে রইল এবং তারপর ধীরে বলল আমার পরিবারকে আমার বেশি দরকার আমি এই সময় এই প্রজেক্টে আমার পুরো মনোযোগ দিতে পারি না আমি চাই যে তোমরা স্বনির্ভর হওয়া শিখো যদি কোম্পানিকে টেকসই হতে হয় তাহলে তাকে একজন ব্যক্তির ওপর নির্ভর না করে কাজ করা শিখতে হবে মিটিং রুমে নীরবতা ছড়িয়ে পড়ল কেউ কিছু বলার সাহস করেনি তিনি কখনো অনুভূতিকে কাজে আসতে দেননি কিন্তু এবার তিনি একটা আলাদা বিকল্প বেছে নিয়েছে ক্লান্তির কারণে না বরং তাই যে তিনি কিছু এমন পেয়েছে যা তাদের প্রত্যেক সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি ফিরতে প্রেরণা দেয় কাছের লোকেরা বুঝল বাকিরা অবাক হয়ে গেল কিন্তু তিনি বিরোধ করেনি বিক্রম পিছনে না ঘুরে মিটিং রুম থেকে চলে গেল সেই সন্ধ্যায় তিনি তাড়াতাড়ি বাড়ি এলো অনু স্টাডি টেবিলে ঘুমিয়েছিল এবং মীরা জানালার কাছে বসেছিল হাতে একটা বই ছিল কিন্তু তার চোখ শব্দ পড়ছে না দরজা খোলার শব্দ শুনে তিনি মাথা তুলে ধীরে নমস্তে করল তিনি কাছে এলো এবং কাছের কাঠের চেয়ারে বসল বাড়িতে শান্তি ছিল শুধু হলুদ আলো দুজনের ক্লান্ত মুখে পড়ছিল তিনি ধীরে জিজ্ঞাসা করল তুমি ক্লান্ত হয়ে গিয়েছ আজ হাতে ব্যথা তো নেই তিনি মাথা হেলালো বই টেবিলে রাখল তার কণ্ঠ নিচু কিন্তু স্পষ্ট ছিল আমি ঠিক আছি এবং তুমি প্রজেক্টের কি হলো তিনি এক মুহূর্ত চুপ রইল এবং তারপর উত্তর দিল আমি একটা কদম পিছিয়ে নিয়েছি আমি বাড়িতে বেশি সময় কাটাতে চাই তিনি অবাক হয়নি না তিনি আর কিছু জিজ্ঞাসা করেছে শুধু ধীরে বলল ধন্যবাদ তারপর তিনি একটা গভীর নিঃশ্বাস নিল যেন সব সাহস জুটিয়ে বলছেন বিক্রম আমি জানি যে তুমি ভরপাই করার চেষ্টা করছো আমি এটাও জানি যে অনুকে একটা পিতার দরকার আমি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি মেয়েকে একটা পরিবার দিয়েছ আমার মাকে থাকার জায়গা দিয়েছ আমাকে একটা শান্ত জায়গা দিয়েছ কিন্তু আমি জানি না যে আমাদের কি হওয়া উচিত পতি বন্ধু বা শুধু দুই লোক যা মিলে একটা শিশুর যত্ন করছে তিনি তুরন্ত উত্তর দেননি শুধু ধীরে তার হাত চাপল এবং ছেড়ে দিল তার কণ্ঠ গভীর হয়ে গেল আমি এখনও এটা স্বপ্ন দেখিনি যে তুমি আমার স্ত্রীর রূপে ফিরে আসবে কিন্তু আমি চাই যে তুমি জানো যে আমি এখানে থাকার জন্য প্রস্তুত যাই হোক না কেন শুধু তুমি এবং মেয়ে আবার যেও না যদি তোমার একটা বন্ধুর দরকার হয় তাহলে আমি বন্ধু হব যদি তোমার একটা যত্ন করা ব্যক্তির দরকার হয় তাহলে আমি পরিবার হব আমি তোমার কাছে ক্ষমা বা তুরন্ত প্রেমের দাবি করি না আমি শুধু চাই যে তুমি আমাকে কাছে থাকতে দাও তিনি অনেকক্ষণ চুপ রইল আলো তার মুখে পড়ছিল
যার ফলে তার চোখের কোণে ঝুড়ি, সময়ের নিশান, ক্লান্তি, একাকিত্বের লম্বা বছরের সংগ্রামের নিশান স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তার চোখে একটা কোমলতাও চমকাচ্ছে। তিনি তাদের দেখল, ধীরে ধীরে বলল, আমার বিশ্বাস নেই যে আমার মধ্যে আবার প্রেম করার সাহস আছে, কিন্তু যদি সময় যথেষ্ট লম্বা হয়, যদি মেয়ে খুশি হয়, তাহলে হয়তো আমি আমাদের একটা সুযোগ দেব। তিনি আর কিছু বলেনি, শুধু ধীরে তার মাথা ঝুঁকালো, যেন কাউকে একটা বড় অনুগ্রহ মিলেছে। তার হৃদয়ে সেই প্রেম যা কখনো সময় এবং ভুল থেকে চাপা পড়ে গিয়েছে, এখন ধীরে ধীরে একটা ছোট আলো থেকে আবার জ্বলে উঠল। চকচকে না, তাড়াহুড়ো না, বরং একটা এমন প্রেম যাকে ধৈর্যের ধীর কদমের দরকার ছিল। পরের দিন একটা শান্ত পরিবারের ধীর গতিতে পরিবর্তন কাটল। মীরা অনলাইন অপাহিজ লোকদের জন্য সফট স্কিল শেখানোর কিছু আরও ক্লাস নিতে শুরু করল। তিনি শারীরিক অক্ষমতার সাথে জীবনের তার অভিজ্ঞতা শেয়ার করল। অন্যদের বাড়ি থেকে কাজ করা, ব্যায়াম করা এবং সকারাত্মক মানসিকতা বজায় রাখার উপায় বলল। যদিও তিনি এখনও ইতস্তত করছিল, তিনি একটা ব্লগ লেখা শুরু করল, যাতে ছোট ছোট গল্প শেয়ার করা। প্রত্যেক পোস্ট জীবনের একটা সত্যি দুঃখজনক কিন্তু দৃঢ়তায় ভরা টুকরো ছিল। বিক্রম তার কাজে দখল দিত না, তিনি শুধু পিছনে থেকে প্রত্যেক পোস্ট পড়ত। কখনো একটা সাধারণ মেসেজ পাঠাত, আমি পড়েছি, আমাকে খুব গর্ব হয়। তিনি উত্তর দিত না, কিন্তু প্রত্যেক সন্ধ্যায় তার চোখ তাদের কম ইতস্তত করে দেখত। যতদূর অনুর কথা, তিনি তাড়াতাড়ি মা পিতা দুজনের সাথে থাকার অভ্যস্ত হয়ে গেল। তিনি প্রায়শই দুজনের মাঝে বসে এক হাত পাপার, দ্বিতীয় হাত মায়ের ধরে স্কুলের গল্প শোনাত। যখনই তিনি পাপার হাত ধরে মা থেকে জিজ্ঞাসা করত, মা আজ পাপা ভালো ছিল না, তাহলে পুরো বাড়ি হাঁ পড়ত। সেই হাঁ সেই বাড়িকে, যা কখনো শুনশান ছিল, এখন অদ্ভুতভাবে জীবন্ত করে দিয়েছে। বিক্রম অনুভব করল যে খুশি ভব্য পার্টি বা চকচকে আলোয় স্বাক্ষরিত অনুবন্ধে না, বরং তখন যখন একটা শিশু চহক করে গল্প শোনায়, একটা বুড়ো মা শান্তিতে মুস্কুরায় এবং একটা মহিলা যাকে কখনো ছেড়ে দেওয়া হয়েছে এখন সেই টেবিলে বসে চুপচাপ তাদের জন্য এক কাপ গরম চা ঢালে। এবং এভাবে প্রত্যেক দিন তিনি সেই রাস্তায় কদম কদম ফিরে চলছিল যা তিনি হারিয়েছে, দ্রুত না বরং শেষ পর্যন্ত চলার জন্য। অপাহিজ লোকদের জন্য ব্যবসায়িক প্রশিক্ষণ কেন্দ্র, একটা সকাল শুরু হলো যা খুব বিশেষ ছিল না, কিন্তু একটা নীরব অনুভূতি নিয়ে এসেছে। বিক্রম কোনো ভব্য উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করেনি, তিনি শুধু কিছু কাছের বন্ধু, উৎসাহী সহকর্মীকে মীরা এবং অনুর সাথে চূড়ান্ত ডিজাইন দেখার জন্য আমন্ত্রণ করল, যা থানের একটা শান্ত গলিতে অবস্থিত 3 মহলা ভবন ছিল। এই জমি মূলত সেই জায়গা ছিল যেখানে তিনি একটা সুপারমার্কেট শৃঙ্খলার জন্য একটা গোডাউন তৈরির পরিকল্পনা করেছিল। এখন তার উদ্দেশ্য বদলে গিয়েছে। মীরা অনেকক্ষণ কেন্দ্রের নামের তক্তার সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল, যা সাদা কাঠে কিছু সরল শব্দে খোদাই করা ছিল। একটা পা স্বপ্নের জন্য যথেষ্ট, এটা তার ধারণা ছিল। তিনি সেই নাম ভাবতে পুরো সন্ধ্যার ঢাল সারে আছিল, দয়া জাগানোর জন্য না, বরং নিজেকে এবং তার মতো শত শত লোককে এটা বিশ্বাস করানোর জন্য যে যদি বিশ্বাস থাকে তাহলে কিছু শেষ হয় না। বিক্রম তাকে জিজ্ঞাসা করেনি যে তিনি সেই নাম কেন বেছে নিয়েছে। তিনি বুঝল একটা আলাদা উপায়ে কোনো ব্যাখ্যা থেকে বেশি গভীর। গত কয়েক মাস ধরে তার লং রানও কিন্তু দৃঢ় চাল তাদের শিখিয়েছে যে শক্তি শরীরের সুস্থ থাকায় না, বরং এতে যে কি কেউ সম্মান এবং উপযোগিতার সাথে জীবন চালিয়ে যেতে চায়। সেই 3 মহলা ভবন খুব বড় ছিল না, কিন্তু বিভিন্ন এলাকায় বিভক্ত হওয়ার জন্য যথেষ্ট ছিল। একটা সেলাই এবং হস্তশিল্প শেখানোর কক্ষ, একটা হস্তনির্মিত সাবান বানানোর কক্ষ, একটা অনলাইন বিক্রির কোণা, দূরের প্রান্ত থেকে আসা ছাত্রদের জন্য একটা ছোট ছাত্রাবাস। মীরা প্রত্যেক ধাপে অংশ নিয়েছে, শিক্ষকদের নির্বাচন থেকে পাঠ্যক্রম ডিজাইন করা, ক্লাস সময়সূচি তৈরি এবং অপাহিজ বন্ধুদের আবেদন করা পর্যন্ত। শুরুতে শুধু 4 জন এলো, তারপর পরের সপ্তাহে 12 এবং 1 মাস পর প্রায় 30 জন রেজিস্ট্রেশন করল। বিক্রম বলল যে তিনি প্রথম বছরের অপারেশনাল খরচ স্পন্সর করব। তিনি মানা করেনি, কিন্তু সরাসরি প্রস্তাব দিল, একটা শেয়ার হোল্ডার হিসাবে আমার সাহায্য করো। আমি চাই যে এটা তার ক্ষমতায় দাঁড়ায়। তিনি মাথা হেলালো, অহংকারের কারণে না, বরং তাই যে তাদের খুশি হয়েছে যে তিনি একবার আবার তার জীবনকে সক্রিয়ভাবে তার হাতে নিচ্ছে। প্রত্যেক সন্ধ্যায় যখনই তিনি খালি হতো, তিনি কেন্দ্রে আসত। কখনো কখনো তিনি শুধু বাইরে কাছে দরজা থেকে দেখত, তাকে প্রশিক্ষণ পরিকল্পনা ঠিক করতে হলুদ আলো তার সরু কাঁধে পড়তে। কখনো কখনো তিনি ছাত্রাবাসে থাকা ছাত্রদের জন্য খিচুড়ি নিয়ে আসত, নিজের হাতে প্রত্যেক অংশ বাঁটত। তিনি কখনো সমাজের এত কাছে অনুভব করেনি,
তিনি কখনো তার পয়সা ব্যবহার করে এত শান্তি অনুভব করেনি। অনু সপ্তাহান্তে তার মায়ের সাথে কেন্দ্রে আসত। তাকে কিছু প্রশিক্ষুর ছোট কর্মা ছিল, আধা ডে ছিল। শিশুদের যত্ন করার কাজ সোপা হয়েছে। কখনো কখনো তিনি একটা ছোট গাইড হিসেবে কেন্দ্রে আসা দর্শকদের ঘুরাত। তিনি গর্বভরা কণ্ঠে তার মায়ের ব্যাপারে বলত, আমার মায়ের একটা পা কাটা, কিন্তু তিনি এখনও লোকদের ভালোভাবে জীবন শেখায়। প্রত্যেকে হাসত, কিছুর চোখে অশ্রু আসত। মাসের মাঝে একটা দুপুর যখন মীরা বিক্রমকে কেন্দ্রের নতুন লোগো ডিজাইন দেখাচ্ছিল, তাহলে তিনি হঠাৎ হাঁটু গেড়ে বসল। না ফুল, না আংটি, না মোমবাতি, শুধু একটা সাধারণ হাঁটুটেকা, চোখ সরাসরি তার চোখে। তার কণ্ঠ ভরা ছিল, কি তুমি আবার আমার স্ত্রী হবে? পুরনো স্ত্রী না, বরং সত্যি স্ত্রী। এখন এবং চিরকালের জন্য আমরা একটা ছোট বিবাহ করতে পারি, যাতে পাপা, মেয়ে এবং সেই লোকেরা থাকবে যারা তোমার সাথে ছিল এবং যাদের তুমি রক্ষা করেছ। মীরা স্তব্ধ দাঁড়িয়ে রইল। তিনি অবাক হয়নি, লজ্জিত না, বরং দায়ী যে তিনি কখনো এর ব্যাপারে ভাবেনি। তার একটা অংশ এখনও ভয় করে, এখনও দূরত্ব বজায় রাখে, এখনও পুরোপুরি বিশ্বাস করে না যে সব কিছু এত নিরাপদ যে তিনি আবার তার পুরো ভরসা দিতে পারে। কিন্তু তারপর তিনি অনুর দিকে দেখল, যা সেই সময় এক কোণে পেন্টিং করছিল। তার চোখ আশা থেকে চমকাচ্ছে। তাকে সেই রাতগুলো মনে পড়ল যখন তারা তার মেয়েকে শোয়ালো, সেই সন্ধ্যাগুলো যখন তারা একসাথে বসে তাকে গণিত শেখাত, সেই খাবার যখন তিনজন একই টেবিলে বসত। এটা সব একটা স্বপ্ন না, এটা বাস্তব জীবন ছিল এবং প্রত্যেক দিন হচ্ছে। তিনি ধীরে কিন্তু দৃঢ়ভাবে মাথা হেলাল। বিক্রম উঠল এবং কিছু বলেনি, শুধু অনেকক্ষণ তার হাত শক্ত করে ধরে রইল। একটা মহিলা যার শুধু একটা পা ছিল, একটা মানুষ যা সব কিছু হারিয়েছে, এবং একটা শিশু যা একটা এমন প্রেমের প্রমাণ ছিল যা কখনো শেষ হয়নি। তারা তিনজন একবার আবার একটা পরিবার হয়ে গেল। তারা কোনো ভব্য বিবাহ করেনি, শুধু কেন্দ্রের পরিসরে কিছু দশক প্রশিক্ষু, কিছু কাছের বন্ধু, কিছু আত্মীয়ের মধ্যে একটা ছোট অনুষ্ঠান করল। মীরা একটা সাধারণ সাদা পোশাক পরল, ডান হাতে একটা ছোট গুলদস্তা, বাঁ হাত খালি ছিল, কিন্তু তিনি কখনো নিজেকে এত পূর্ণ অনুভব করেনি। বিক্রম গ্রে স্যুট পরল, তার হাত ধরে একটা অস্থায়ী মঞ্চে চড়ল এবং একটা ভাবুক সততার কণ্ঠে তার প্রতিজ্ঞা বলল। পুরো কেন্দ্র তালি বাজাল। প্রত্যেকে জানত যে তারা কোন পরিস্থিতি থেকে গিয়েছে। প্রত্যেকে বুঝত যে সেই বিবাহ শুধু একটা অনুষ্ঠান না, বরং তাদের সবার জন্য একটা ঘোষণা। যারা কখনো হারিয়েছে, যাদের কখনো পিছনে ছেড়ে দেওয়া হয়েছে, যারা কখনো নিরাশ হয়েছে। অনুষ্ঠানের পর অনু দৌড়ে তার মাকে গলে লাগাতে এলো, মা, তুমি গল্পের রাজকুমারীর মতো সুন্দর লাগছ। তারপর পাপার দিকে ঘুরে, পাপাও সুন্দর, কিন্তু মা সবচেয়ে ভালো। বিক্রম তার মেয়ের মাথায় হাত ফিরাল, তার চোখে অশ্রু চমকাচ্ছে। তিনি জানত যে তিনি যা পেয়েছে তা শুধু একটা সম্মতি না, বরং একটা আশীর্বাদ। সেই রাতে যখন সব চলে গেল, তাহলে তিনজন কেন্দ্রের একটা ছোট কক্ষে বসেছিল। কেউ কিছু বলেনি, শুধু অনুর টর্চ থেকে বেরিয়ে আসা আলো ছাদে টেরে মেরে তারার আকার বানাচ্ছে। মীরা তার কাঁধে মাথা টেকাল, তার চোখ ধীরে বন্ধ হয়ে গেল। বিক্রম চুপচাপ বসে রইল, তার বাকি হাত ধরে। তাদের হৃদয়ে সব ফাটল ভরতে লাগল, এবং কোনো চমৎকারের দরকার ছিল না, শুধু একে অপরের সাথ এবং সবচেয়ে ছোট জিনিস থেকে পাওয়া বিশ্বাস যথেষ্ট ছিল। দুবারা বিবাহ করার পর থেকে বিক্রম মীরাকে পুরনো বলেনি, তিনি তাকে স্ত্রী বলত, ধীরে স্বাভাবিকভাবে, যেন 11 বছরের অনুপস্থিতি শুধু একটা লম্বা স্বপ্ন ছিল, এবং আজই সত্যি। মীরাকেও তাদের স্বামীর রূপে উপস্থাপন করতে কোনো ইতস্ততা অনুভব হয় না। তারা আবার শুরু করল, কিন্তু শুরুর বিন্দু থেকে না, বরং একটা এমন রাস্তা থেকে যা কখনো ভেঙে গিয়েছে। তারা দ্রুত না দৌড়াল, শুধু চুপচাপ একসাথে চলল, একই দিকে দেখে, পরিপক্ক চোখ এবং একটা এমন হৃদয়ের সাথে যা এখন প্রশংসা করা জানে। বাংলোয় জীবন ধীরে ধীরে স্থির হয়ে গেল। প্রত্যেক সকালে বিক্রম অনুকে স্কুল ছেড়ে যেত। প্রত্যেক সন্ধ্যায় মীরা তার মেয়েকে নিয়ে কেন্দ্র যেত। সুপারমার্কেট থেকে কিছু সবজি এবং মাংস কিনত। শ্রীমতী শর্মা বাড়িতে বাগানের যত্ন নিত। বাড়ির পিছনে কিছু সাপ সবজির কিয়ারি দেখত। কখনো কখনো গ্রামে তার পুরনো সহেলীদের সাথে ফোনে কথা বলত। অনু পড়াশোনায় ভালো ছিল, শিক্ষকদের দ্বারা তার প্রশংসা করা হতো। তিনি সময় থেকে আরও দ্রুত বড় হচ্ছিল। একদিন তিনি পাপা থেকে জিজ্ঞাসা করল, পাপা, আগে আপনি এবং মা একসাথে কেন থাকতেন না? বিক্রম চুপ হয়ে গেল এবং তারপর বলল, কারণ তখন পাপাকে এটা জানা ছিল না যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কিভাবে সম্ভাল করে রাখতে হয়। তিনি শিশু বুঝদারির সাথে মাথা হেলিয়ে তার মাকে গলে লাগাতে চলে গেল এবং কিছু জিজ্ঞাসা করল না। মীরা কেন্দ্রে কাজ করা চালিয়ে রাখল। তিনি না শুধু পড়াত, বরং প্রবেশ যোগাযোগ, উপাদান লেখা এবং প্রশিক্ষুদের দ্বারা তৈরি উৎপাদনের জন্য বাজার খোঁজার জন্য ব্যবসায়ের সাথে যুক্ত হওয়ার কাজও করত।
তিনি চাইতো না যে কেন্দ্র শুধু দক্ষতা শেখানোর জায়গা হোক, তিনি চাইতো যে এটা একটা এমন জায়গা হোক যেখানে অপাহিজ লোকেরা তার হাত থেকে জীবনযাপন করতে পারে, যদিও তার এক হাত, এক পা বা আধা শক্তি থাকুক না কেন। প্রত্যেকবার যখন কোনো নতুন প্রশিক্ষু আসত, তাহলে তিনি ব্লগে একটা গল্প লিখত। গল্প লম্বা হতো না, কিন্তু সত্যি হতো। কখনো কখনো লোকেরা পড়তে পড়তে ভাবুক হয়ে যেত। তার পোস্ট ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। কিছু পড়ল, প্রশংসা করল, ধন্যবাদপত্র পাঠালো। কিছু চুপ রইল, কিন্তু চুপচাপ কেন্দ্রে এসে আবেদন করতে লাগল। বিক্রম বড় প্রজেক্ট থেকে নিজেকে পিছিয়ে নিল। প্রধান অপারেশনাল অধিকার নতুন এক্সিকিউটিভ টিমকে সোপা দিল। তিনি সামাজিক গতিবিধির দিকে মুখ করল। গরিব শিশুদের জন্য একটা স্কলারশিপ ফান্ডের স্থাপনা করল। অপাহিজ লোকদের স্টার্টআপ গ্রুপের জন্য পুঁজির সমর্থন করল। আগে তিনি ভাবত যে পয়সা মূল্যের মাপকাঠি। এখন তাদের মনে হল যে পয়সা শুধু একটা সাধন। যদি সঠিক জায়গায় ব্যবহার না করা হয়, তাহলে এটা একটা খোকলা জিনিসের মতো। কখনো কখনো পুরো পরিবার একসাথে যাত্রায় যেত। ভব্য না, বিদেশ যাওয়ার দরকার না, শুধু দার্জিলিং, জয়পুর বা কেরলে কিছুদিন, যেখানে অনুপূজতি মায়ের গ্রামে অনেক কলা আছে। কি প্রত্যেক যাত্রা একটা এমন সময় ছিল যখন তারা আর মধ্যে ছিল, সেই জিনিসের কাছে আসত যা তিনি প্রায় হারিয়েছে। একদিন মীরা একটা ধারার কাছে থেমে এবং ধীরে বলল, যদি সেই দিন আমরা দুবারা না মিলতাম, তাহলে হয়তো আমার মধ্যে এগিয়ে যাওয়ার সাহস হতো না। বিক্রম পাশে দাঁড়িয়েছিল, উত্তর দিল না, শুধু চুপচাপ তার হাত ধরল। এখন প্রতিশ্রুতি করার জন্য শব্দের দরকার ছিল না, তার একে অপরের সাথে থাকা উত্তর ছিল। কেন্দ্র দিন দিন বাড়তে লাগল। স্নাতক প্রশিক্ষু হস্তশিল্প কর্মশালায় সেলাইয়ের দোকানে কাজ করতে লাগল। কিছু তার অনলাইন দোকান খুলল। মীরা কেন্দ্রের পিছনে একটা ছোট পুনর্মিলন মিটিং আয়োজন করল। সবাইকে ফিরে আমন্ত্রণ করল। প্রত্যেকে একটা গল্প নিয়ে এলো। কারো 2 পা কাটা ছিল, কিন্তু তিনি প্রত্যেক সকালে নিজে সাইকেল চালিয়ে কাজে যেত। কারো এক হাত পক্ষাঘাতগ্রস্ত ছিল, কিন্তু তিনি প্রফেশনালের মতো তেলচিত্র বানাত। কেউ আত্মহত্যা করার ভাবনা করেছিল। কিন্তু কেন্দ্রের কারণে তার চিন্তা বদলে দিয়েছে। তিনি তাদের মধ্যে বসে বেশি বলল না, শুধু শুনতে থাকল। একটা কাটা হাতওয়ালা মেয়ে ফিসফিস করে বলল, মীরাদি, আমি প্রত্যেক দিন আপনার অনুসরণ করি। যদি আপনি জীবনযাপন করতে পারেন, তাহলে আমিও চেষ্টা করব। রাতে মীরা তার কক্ষে শুয়ে কাচের ছাদে বৃষ্টির দস্তক শুনছিল। তিনি বিক্রমের দিকে ঘুরল, সেই মানুষ যা তাকে চোট দিয়েছে, এবং তারপর সেই ছিল যা প্রত্যেক ভাঙা টুকরো জোড়ার জন্য ঝুঁকেছিল। তাকে এখন ভাঙা ঘুমের ভয় নেই। এখন তিনি অর্ধরাতে না চৌকত। তার বাহুতে তাকে পূর্ণতা অনুভব হল। তাই না যে তিনি পূর্ণ ছিল, বরং তাই যে তিনি পশ্চাতাপের পর যা বাকি ছিল তা থেকে প্রেম করা শিখেছে। অনুদিন বড় হচ্ছে। তিনি 3য় ক্লাসে ছিল, এবং প্রায়শই তার মা নেড়ে থেকে বলত, ভবিষ্যতে আমি একটা নির্দেশক হব। আমি আমাদের বাড়িতে একটা ফিল্ম বানাবো। আপনি প্রধান অভিনেত্রী হবেন। মীরা হাসল। তার মেয়ের মাথায় হাত ফিরাতে বলল, আমার তো একটা পা আছে, ফিল্মে কিভাবে ভালো লাগব? তিনি উত্তর দিল, কারণ আপনি সবচেয়ে শক্তিশালী মানুষ যাকে আমি জানি। তিনি এই কথা সবসময় মনে রাখত। একটা সন্ধ্যায় যখন পুরো পরিবার খাবার খাচ্ছে, শ্রীমতী শর্মা হঠাৎ ধীরে হাসল। আমি কখনো ভাবিনি যে বুড়াপনে আমি আমার পরিবারকে দুবারা এভাবে শান্তিতে দেখতে পাব। মীরা এবং বিক্রম একে অপরকে দেখল, কিছু বলল না। তাদের বলার দরকার ছিল না। তারা সেই জিনিসে জীবন কাটাচ্ছে যাকে তিনি এত বছর ধরে হারানো মনে করেছে। প্রেম ভরা একটা বাড়িতে এমন মোড় আসে যাদের কোনো আশা করা হয় না। এমন নুকসান হয় যা চিরকালের মনে হয়। কিন্তু যদি মানুষ পিছনে ঘুরে দেখতে জানে, সঠিক সময় পছতানো জানে এবং সঠিক জায়গায় তার হৃদয় খোলা জানে, তাহলে কোনো হারা নেই। কোনো অতীতকে বদলাতে পারে না, কিন্তু প্রত্যেককে বর্তমানের সাথে জীবনের উপায় বেছে নেওয়ার অধিকার আছে। এবং কখনো কখনো শুধু একজন ব্যক্তির ফিরে আসার সাহস, একজন ব্যক্তির দরজা খোলার বড়পন, একটা শিশুর ক্ষমা করার ভোলাপন একটা পরিবারকে ভাঙা জায়গা থেকে আবার লেখার জন্য যথেষ্ট হয়। যদিও এক হাত, এক পা বা আধা সুযোগ থাকুক না কেন, যদি প্রেম সত্যি হয়, তাহলে তা সব সময় ফিরে আসার রাস্তা খুঁজে নেয়। বন্ধুরা, আপনি সব কোথা থেকে এবং আপনাকে এই গল্প কেমন লাগলো, কমেন্টে আমাদের অবশ্যই বলুন। আমি ঈশ্বর থেকে আপনি সবের জন্য সবসময় শান্তি এবং নিরাপত্তার কামনা করি। আপনি সবসময় সালামত থাকুন। যদি আপনার কাছে এমন কোনো দিলচাস্প গল্প থাকে, তাহলে তাকে আমাদের সবের সাথে শেয়ার করুন, যাকে আমরা সব তাকে শুনতে পারি।